ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আজকে আরকি যে গতকাল ইরান কুয়েতের আমেরিকার সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। যে ইসরায়েলি মিডিয়া যেহেতু বলেছে তার মানে এটা তারাই ফলস ফ্ল্যাগ আক্রমণ চালিয়ে থাকতে পারে। ব্রিটিশরা কিন্তু এই যুদ্ধে এক ধরনের জড়িয়ে যাচ্ছে। গত কিছুদিন যাবৎ আমরা দেখছি নতুন যে হ্যাঁ, সরকার মানে এবং ৪০ দিনের যুদ্ধ তাদের দিয়াগো গার্সিয়া ইউজ করে আমেরিকানরা বিমান ফ্লাই কিন্তু করেছিল। তারা তো অনেকেই আমাদের অভিযোগ মানে দর্শকরা বলে যে ইরান কেন আগে হামলা চালায় না? আয়রন ডোম তো বহু আগে এটা বাতিল জিনিস হয়ে গেছে, ভাঙ্গারি মাল। মানে পৃথিবীর কোন দেশই আসলে ওই মিসাইল হামলা ঠেকানোর মতো। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। খবর সংযোগ টক শোর দেশ এবং বিদেশের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমরা স্বাগতম জানাচ্ছি। দর্শক শ্রোতাদের জন্যই আমাদের অনুষ্ঠান, এবং কিছু দর্শকদের কথা না বললেই নয়। বিশেষ করে কাতার, আবুধাবি, তারপরে ইতালি, তারপরে হচ্ছে দুবাই, এখান থেকে আমাদের এমনকি পশ্চিম বাংলারও কিছু পশ্চিমবঙ্গের রেগুলার আমাদের দর্শক, এবং ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনারা অনেকেই দেখেন, তাই যারা দেখবেন তারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে এই অনুষ্ঠানটা শেয়ার করে দেবেন, কারণ আপনাদের কথা মতে বা আমরা আমাদের বিবেকের কাছে পরিষ্কার যে আমরা সঠিক নিউজটাই দেওয়ার চেষ্টা করি, কোনো ধরনের বায়াস নিউজ আমরা দেই না। তারপরেও যেহেতু মানুষ মাত্রই ভুল হয়, আমাদের কোনো কথায় বা কোনো তথ্যে যদি আপনাদের মনক্ষুণ্ণ হয় আমাদের কমেন্টে জানাবেন। আমরা যদি রং হয়ে থাকি সেটা সংশোধন করে নিব, আমরা অনুষ্ঠান চলাকালীন সেটা বলে দিব। আর এক একটা অনুষ্ঠান করার আগে আমাদের প্রায় ৩ থেকে ৪ ঘন্টা এক্সপেরিমেন্ট করতে হয়, নিউজগুলা নিতে হয় যাচাই বাছাই করে। এগুলো আবার অন্য কোনো নিউজ এজেন্সির সাথে ঠিক দেখে নিতে হয় আসলে এটা ঠিক কিনা। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকে একেক ধরনের খবর থাকে। ফেসবুকের খবরের সত্যতা এখনো সন্দিহান থাকে অনেক নিউজেরই, ম্যাক্সিমাম নিউজেরই। তাই আমরা প্রথাগতভাবে পশ্চিমা এবং আমাদের যে গণমাধ্যমগুলো আছে, আমাদের যে টেলিভিশন চ্যানেল, বাইরের টেলিভিশন চ্যানেল, তারপরে শুধু আমেরিকা লন্ডনের না, আপনার তুরস্কের আন্দালু, তারপরে রাশিয়ার তাস, চীনের, ইরানের থেকে শুরু করে এবং আফ্রিকার কিছু সোর্স রয়েছে, সেগুলো থেকে যাচাই বাছাই করে আমরা অনুষ্ঠানটা সাজাই। তো আজকের অনুষ্ঠানে প্রথমে শুরু করতে চাই কিন্তু কমেন্টস পড়ে। সেটা হচ্ছে আপনার ইউটিউবে যারা আমাদের দেখছেন, প্রথম দর্শক হচ্ছেন রুল আফসার। উনি লিখছেন, আলহামদুলিল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়েছে, ধন্যবাদ আপনাকে। রবি মিয়া লিখছেন, আলহামদুলিল্লাহ ইরান ইনশাল্লাহ বিজয় হবে, ধন্যবাদ আপনাকে। রফিক শেখ লিখছেন, আলহামদুলিল্লাহ ইরানের জন্য। আব্দুল মজিদ লিখছেন, ট্রাম্প ও এরদোগান এক কাতারের লোক, কার কথায় ভরসা করা যায় না, দুজনেই এক। এটা আতিক ভাই গতকাল বলছে, আপনিও ঠিক বলেছেন, একই ধরনের এই লোক। জান্নাতে আক্তার আমাদের লাভ রেক দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ। আব্দুল সালাম লিখছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ওর ফেসবুকে কিছু দর্শক রয়েছেন, এমডি দেলোয়ার খান ভাই, পাকিস্তানের কি খবর, কোন পথে পাকিস্তান আছে? পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। ট্রাম্প যেমন বেরোতে পারছে না যুদ্ধ থেকে, পাকিস্তানও তার আভ্যন্তরীণ এবং বাইরে কিছু সমস্যার কারণে, এবং পাকিস্তান বিভিন্ন নৌকায় পা রেখেছে। আমরা জানতে দুই নৌকায় পা রাখা বিপজ্জনক, কিন্তু পাকিস্তান একসাথে আমেরিকা, একসাথে হচ্ছে আপনার ইরান, তারপরে শুরু করে আবার আরো কিছু তুরস্ক, সবার সাথে চীন, সবার সাথে পা রেখে রেখে তাদের নিজেদের বিপদ বাড়িয়ে তুলেছে। মামুন হোসেন লিখছেন, ব্রো ক্যারি অন ফ্রম ওমান, ধন্যবাদ ওমান প্রবাসী ভাইদের জন্য। এমনি সারোয়ার কবির চৌধুরী লিখছেন, ধন্যবাদ আপনাকে আপডেট জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। আতিক ভাই, কি দিয়ে শুরু করবেন আজকে বলেন, আপনার উপরে ছেড়ে দিলাম পুরো অনুষ্ঠানটা। আসলে যথারীতি আমরা তো এই মুহূর্তে মধ্যপ্রাচ্য, ইরান এই অঞ্চল নিয়ে যুক্ত। তো এর পাশাপাশি আমাদের এই অঞ্চলে অনেক কিছু পরিবর্তন, বিশেষ করে বাংলাদেশেও বেশ কিছু পরিবর্তন এই যুদ্ধের প্রভাবে পড়ছে। এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। আমরা ইরানের পাশাপাশি আমাদের এই অঞ্চলের দিকেও আজকে নজর দিব। যেমন ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে আজকে আরকি যে গতকাল ইরান কুয়েতের আমেরিকার সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। যে ইসরায়েলি মিডিয়া যেহেতু বলেছে তার মানে এটা তারাই ফলস ফ্ল্যাগ আক্রমণ চালিয়ে থাকতে পারে। এটা তো কোথাও দেখলাম না। হ্যাঁ, তো এই যে কুয়েত এবং আরব আমিরাত এর বিভিন্ন জায়গায় বেশ কিছু গতকাল ড্রোন হামলা হয়েছে। এগুলো ধরেই নেওয়া হচ্ছে যে ফলস ফ্ল্যাগ হামলা আমেরিকানরাই বা ইসরায়েলিরা করেছে।
তো অনেকেই আমাদের অভিযোগ মানে দর্শকরা বলে যে ইরান কেন আগে হামলা চালায় না? ইরান এখন আগে হামলা চালক মানে এখন সাম্প্রতিককালে গত কয়েকদিনে অবশ্য আমরা দেখেছি ইরান কয়েক জায়গায় আগেই হামলা চালিয়েছে। যেমন ইরাকের জি। কুর্দি এলাকায়, জর্ডানের ঘাঁটিতে, হ্যাঁ? মার্কিনীদের সতর্ক হওয়ার সুযোগ না দিয়েই, হ্যাঁ? তো ইরানও এখন করে প্রয়োজন অনুযায়ী। কারণ যুদ্ধের একেকটা পর্বে একেক ধরনের কৌশল প্রয়োগ করে। এটা সামরিক যারা যুদ্ধের মাঠে আছেন এবং পলিসি নির্ধারণ করেছেন, ওই অঞ্চলের জিওপলিটিক্স অনুযায়ী তারা যুদ্ধ করবেন। আমরা একটা আবেগে হয়তো অনেক কিছু আশা করি। হ্যাঁ? তো অবশ্য গতকাল ইরাকের মার্কিন ঘাঁটিতেও কিন্তু ইরানিরা ড্রোন হামলা চালিয়েছে। এটা ইরান আগে থেকেই করেছে। তারপরে দর্শকরা আরেকটা জানতে চায় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন সফল হয় না বিভিন্ন দেশে, ইরানের সহ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বিভিন্ন দেশে? আসলে পৃথিবীর কোন দেশই, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যে পৃথিবীর ১ নাম্বার শক্তি বলে দাবি করে, রাশিয়া জি। যার S-400 নাকি বিশ্বের সেরা। S-500 ও তাদের, হ্যাঁ, S-500 ও হয়তো তাদের আছে। চীনেরও চাইনিজরা, আছে, হ্যাঁ। হ্যাঁ, যদিও চীন এখনো যুদ্ধে অংশ নেয়নি। কিন্তু রাশিয়া এবং আমেরিকা, ইসরায়েল, ইরান এগুলোতে আমরা দেখেছি এই যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, ধরুন সৌদি আরব মানে গালফ কান্ট্রিজ গুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই সব জায়গায় এবং ইভেন জর্ডান জর্ডানে। এবং ইসরায়েল, এই সব জায়গায় তো মার্কিন রাডার সিস্টেম, ইসরায়েলি নানান ধরনের থার্ড হাবিজাবি, ডেভিড স্লিং টিং, অনেক ধরনের সিস্টেম আছে। তো এই সব আয়রন ডোম তো বহু আগে এটা বাতিল জিনিস হয়ে গেছে, ভাঙ্গারি মাল। পেট্রিয়টটা কিছুটা হ্যাঁ, নাম আসে। তো এই সব জিনিসেই কিন্তু ইরান পাল্টা হামলা চালিয়েছে এবং মার্কিনীরা যদিও বলে যে আমরা ইরানের, ইসরায়েলি মার্কিনীরা এবং ওই আরব দেশগুলো, যে আমরা ইরানের হামলা ঠেকিয়ে দিয়েছি, এগুলা কিন্তু বাস্তবসম্মত না। কারণ তারা ওই যে তাদের যে গুগল টুগল অন্য যেসব সাইটগুলো আছে, স্যাটেলাইট, যারা লাইভ ছবি প্রকাশ করার কথা আধা ঘন্টার মধ্যে, তারা যখন ইরানে হামলা করে সেইটা তারা একদম 10 মিনিটের মধ্যেই প্রকাশ করে। কারণ ইরান যখন পাল্টা হামলা করে সেটা বলে আমরা 14 দিন পরে প্রকাশ করব। তার মানে কি ক্ষয়ক্ষতিটা কতটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়, লুকানো যায়, এগুলো করে তারা 14 দিন পরে প্রকাশ করে। তার মানে এই 14 দিন পরে এই জায়গাটাতেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ইরানের মিসাইলও কিন্তু এখানে ঠিকমতো হিট করতে পারতেছে এবং তারা এগুলো মানে পৃথিবীর কোন দেশই আসলে ওই মিসাইল হামলা ঠেকানোর মতো 100% এ হয় না, 50 বা 60%। 50 বা 60 হলেও আচ্ছা, হতে আপনার পারে। অনুমতি পেলে আমি একটা জরিপ অবশ্যই। আপনাকে দেব। আপনার ইরান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 2000 কিলোমিটার। হ্যাঁ। ধরেন ইরান 10টা ক্ষেপণাস্ত্র পাঠালো, মানে হিট করবে। আমরা এটা বাস্তব অভিজ্ঞতা, আমি গতকাল একজন বিশ্লেষক, আমেরিকান বিশ্লেষকদের শুনছিলাম, 3 থেকে 4টা দেশের উপর থেকে এই মিসাইলটা যায় এবং সেই দেশে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্লাস হচ্ছে আমেরিকার ঘাঁটি থাকে, আমেরিকা বা ব্রিটিশ, এটা ঘাঁটিগুলো রয়েছে। এরা ধরেন ইসরায়েলে পৌঁছানোর আগেই 4টা শেষ, তার মানে বাকি থাকলো 6টা ইসরায়েলের আকাশে গেল, ইসরায়েলে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে মনে করেন 4টা শেষ করলো, কিন্তু 2টাতে যে আঘাত হানে আমরা দেখেছি তেল আবিবের অবস্থা হয়েছে যে মিশর সীমান্ত উপত্যকায়, মানে ফিলিস্তিনের ওই জায়গাটার মতো অবস্থা, মানে 2 মিসাইলের কি অবস্থা। আপনি যদি মনে করেন 10টার মধ্যে 10টা যদি হিট করে, আমরা তো দেখেছি মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে কি অবস্থা হয়েছে। এগুলো আসলে তারা বলে যে তারা মানে এই জাতীয় মানে ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর যে কাউন্টার জিনিসপত্র, এগুলো আসলে খুব বেশি নাই। আর স্কাড খুব একটা কাজ করতেছে না। তাছাড়া আপনি সিজিলের কথা দিলেন, নিজে ম্যানুভার করে, ডান্সিং তার নাম দেওয়া হয়েছে মিসাইল, এইরকম সাপের মতো সে তাকে কতক্ষণ আবার ঘুরে যায়, আবার নিচে যায়, সে নিজেই নির্ধারণ করে যে কোন জায়গায় আমি হিট করব। তাহলে এগুলো তো আসলে আতিক ভাই, তো ইরান আসলে এই যে দীর্ঘ ত্যাগ ও কোরবানির পর যুদ্ধে তাদের ডিফেন্স সিস্টেমে পরিবর্তন আসছে, তারাও এখন আগে থেকে হামলা দুই এক সময় করছে। তো এইটা হলো ডিফেন্স থেকে অফেন্সিভ আক্রমণে চলে গেল এবং ইরানি জেনারেলদের কথা তাই বোঝা যাচ্ছে। যেমন সেদিন ইরানি জেনারেল বললেন যে ইউক্রেনের 3টি স্থাপনা আমরা লক করেছিলাম, হামলা করব, কিন্তু তারা মাপ চাওয়াতে আমরা আর এটা করিনি। শেখা উচিত, ইরানের কাছ থেকে শেখা উচিত যে তাদের কিন্তু একজন নাবিক শেষ মানে ওখানে মারা গেছেন, তারপরেও কিন্তু তারা এটা কম। তারপরেও ওই জেনারেল আরো বলেছেন যে ইরানে যদি এবার বেসামরিক এলাকায় কোনো হামলা হয় তবে ইরান ইসরায়েল এবং আক্রমণের উৎসস্থল যে দেশ, মানে যেই ভূমি থেকে আক্রমণ করবে ওই দেশেরও সামরিক স্থাপনা, মার্কিনটা তো করবেই, তাদের সাথে ওই দেশের সামরিক স্থাপনায় হামলা চালাবে, হোক সেটা ব্রিটেন বা ফ্রান্স কিংবা আরব দেশসমূহ। মানে ব্রিটিশরা কিন্তু এই যুদ্ধে এক ধরনের জড়িয়ে যাচ্ছে। গত কিছুদিন যাবত আমরা দেখছি নতুন যে সরকার, মানে এবং 40 দিনের যুদ্ধ তাদের দিয়াগো গার্সিয়া ইউজ করে আমেরিকানরা বিমান ফ্লাই করেছিল, কিন্তু তারা উপরে উপরে তো অস্বীকার করে। হ্যাঁ, উপরে উপরে অস্বীকার করে, কিন্তু ইরানিরা এটা এখন মানে আর ছাড় দিবে না আর কি। তো এর মধ্যে দিয়ে ওই জায়গায় চলছে। আর ট্রাম্প তো ওই যে
আবারও বলল যে আমি কিন্তু ইরানকে ব্যাপক হামলা করব। বলবেন আবার দেখবেন কালকে আজকের প্রোগ্রাম শেষ করতে করতে আরেকটা কথা এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার ওই অঞ্চলের যুদ্ধটা তো মূল কারণটা হলো ফিলিস্তিনিদের ঘটনা। হ্যাঁ, মিশর সংলগ্ন উপত্যকার ওইটাকে কেন্দ্র করেই এত কিছু যুদ্ধ। হ্যাঁ, তো সেই আমরা গত কিছুদিন যাবত কিন্তু সংবাদ মাধ্যমে এটা ঘন ঘন দেখতে পাচ্ছি এবং ভারতের পক্ষ থেকে এটা কোনো প্রতিবাদ বিভিন্ন সময় আমাদের সংবাদ মাধ্যমগুলো ছাপা হয়েছে যে ভারত ইসরায়েলকে এই পর্যন্ত ২৫০০ বারের বেশি অস্ত্র সরবরাহ করেছে। ক্যান ইউ ইমাজিন? আমেরিকাও এটা করে নাই, যেটা ভারত করছে। ফাদারল্যান্ডের চেয়ে বড় কথা, এই ভারত কিন্তু এখন মানে মুসলমানদের শত্রু অফিসিয়ালি সে নিজের স্বীকৃতি আদায় করে নিচ্ছে যে আমরা মুসলমানদের সাথে বিশাল ফাইটে যাব বিভিন্ন কর্মকাণ্ড। তো এখন কিন্তু এইটা আবার বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা ভারতের কোন দেখলাম আলেম এই কথা আজকে স্টেটমেন্ট দিয়েছে গতকাল আর কি দেখলাম। তো বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা অশনি সংকেত। হ্যাঁ, এবং আরেকদিকে দেখেন যে ওইখানকে ইয়েমেনের ঘটনাকে কেন্দ্র করে আবার সৌদি আরবের নেতৃত্বে 14 দেশের একটা জোট হয়েছে, সেখানে বাংলাদেশও আছে। এবং এই বাংলাদেশ এখনো অফিসিয়ালি বাংলাদেশ তো অফিসিয়ালি স্বীকার করে নাই, কিন্তু অস্বীকারও তো করে নাই। এবং এই ঘটনার সাথে সাথে আপনি দেখেন আজকে ঢাকায় আসছে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। তার মানে এটা আছে। এবং একই সাথে আপনি খেয়াল করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে সার্জিও গোর দিল্লিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত এবং বিশেষ প্রতিনিধি, ইনি কিন্তু ঢাকা সফর করে গেলেন। এবং বাংলাদেশে এই নিউজ ছাপানো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের একটা টাইমস সম্ভবত একটা সংবাদ মাধ্যম, তারা ছাপিয়েছে তাদের ইয়েতে যে বাংলাদেশকে বেসামরিক খাতে পারমাণবিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তো বাংলাদেশকে তো বেসামরিকভাবে রাশিয়া দিচ্ছে, রূপপুর বানিয়েছে, তাহলে এখন আবার আমেরিকানরা ঢুকতে যাচ্ছে কেন? কারণ হলো রূপপুরে কিন্তু ইন্ডিয়ানরা তাদের পাওয়ার নিয়ে নিয়েছে। রূপপুরের কন্ট্রোলটা কিন্তু অনেকটা ভারতীয়দের হাতে, যদিও কেন্দ্রটা বাংলাদেশের। হ্যাঁ, রাশিয়ানরা আর ভারতীয়রা সেটা চালায়। এবং ভারত আবার দাবি করেছে অদ্ভুত ব্যাপার, রাশিয়া, যে তাকে যে টাকা পরিশোধ করতে হবে সেটা ভারতীয় রুপিতে পরিশোধ করতে হবে, দিয়ে যায়। এবং এই যে ভারতেই আবার আসি, ভারত পাকিস্তান, মানে ভারত পাকিস্তানের অবস্থা এরকম দাঁড়িয়েছে যে তারা কিন্তু আবার ওই যে কিছু হলেই সীমান্তের দিকে চলে যাচ্ছে এবং ভারত তার আভ্যন্তরীণ অবস্থা সামাল দিতে পারতেছে না। ভারতের আপনার নির্বাচন হচ্ছে যে বিহারে, দুই জায়গাতে তাদের অবস্থা খারাপ, বিজেপি এমপি মধ্যপ্রদেশে, এই জায়গায় কিন্তু যেই সব কয়েকটা আসন আছে এরকম যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মানে সেই সময় থেকে এখন পর্যন্ত তাদের শক্ত ঘাঁটি। তো এই যে ছাত্র আন্দোলনের যে ভারতের, এটা কিন্তু প্রভাব পরবর্তী সকল নির্বাচনে পড়বে এবং এই নির্বাচনে অলরেডি পড়েছে। বিহার এবং মধ্যপ্রদেশে বিজেপির অনেক জায়গায় পতন হয়েছে। তো এইটা একটা আমাদের জন্য ভালো যে ভারতের সরকার একটা ভালো সরকার আসুক। তারপরে এই কাজ করলেই ভারত কিন্তু সবসময় আপনার যখন দেশের আভ্যন্তরীণ প্রবলেম থাকে ভারত পাকিস্তান সীমান্তে নিয়ে যায় এবং তারা অলরেডি সেটা সীমান্তে নিয়ে গেছে। এটা পাকিস্তানের দিকেও দেখলে দেখা যায়, ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাকিস্তান কিন্তু চীনা বিভিন্ন ধরনের SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রপেলড হাউজার মোতায়েন করেছে, ২৫০-র বেশি। হ্যাঁ, তো এগুলা কিন্তু ওই যে অপারেশন সিন্দুরের সময় ইসলামাবাদ এই ধরনের পদক্ষেপ নিয়েছিল ভারতের। তার মানে বুঝে গেছে যে যেহেতু বিজেপির অবস্থা খারাপ, এখন সীমান্তের দিকে ঠেলে দিবে। আবার একই অবস্থা আপনি যদি পাকিস্তানের ভেতরে খেয়াল করেন, পাকিস্তানের ভেতরে কিন্তু মধ্যপ্রাচ্যের একটি দেশের সহায়তা, সম্ভবত এটা সৌদি আরবের মধ্যস্থতায় ইমরান খানের সাথে জেলে কমিউনিকেট করা হচ্ছে তাকে কিভাবে জেল থেকে ছাড়া যায়। কারণ এই মুহূর্তে পাকিস্তানের যে ঐক্য, যে বালুচ এবং কাশ্মীরের এই দুই এলাকায় কিন্তু ইমরান খানের বেশ জনপ্রিয়তা আছে। এবং একই সাথে তার উল্টা দিকে যে আফগান সীমান্তে, আফগানের ওই পাশে, ওইখানেও কিন্তু আফগান যারা দেশ পরিচালনা করছে দলটি, তাদের সাথে ইমরান খানের একটা ভালো কমিউনিকেশন আছে। তার মানে ওই ধরনের কোনো চুক্তি করে এখন কিন্তু আসিফ মনির কোনোভাবেই পাকিস্তানকে আর ট্যাকেল দিতে পারতেছে না এবং চাইনিজরাও ব্যাপক চাপে রেখেছে, কারণ চাইনিজদের বিশাল $60 বিলিয়ন মতো বিনিয়োগ আছে। তো তাদের এইসব বিনিয়োগ রক্ষায় তারা কিন্তু আসলে এই এলাকায় শান্তি চায়। এবং তার মানে কি শেহবাজ শরীফ হচ্ছে পাপেট? হ্যাঁ, শেহবাজ শরীফ তো আমেরিকান পাপেট ছিল, কিন্তু আসিফ মনির যেহেতু সে সেনাবাহিনীর লোক, সে চাইনিজদের সাথে সম্পর্ক মেনটেন করে, ইউএস এর সাথে ও মিডল ইস্টের সাথে, যার ফলে সে কিন্তু এখন বুঝতেছে দেশ রক্ষা করতে হলে কি করতে হবে। এই জন্য একটা গোপন আলোচনা চালাচ্ছে সৌদি মধ্যস্থতায়, যেন ইমরান খানকে বের করে এইগুলা ট্যাকেল করা যায়, বের করে অন্তত মানে এই রোষটাকে ঠান্ডা করা যায় এবং ইমরান খানের মাধ্যমেই ওদের সাথে কিছু যোগাযোগ করে যে ভাই তোমরা এই মুহূর্তে থামো, বিচ্ছিন্নতাবাদের দিকে যেও না আর কি। মানে যদিও হয় ইমরান খান বের হোক, আমরাও চাই উনি আবার তারপর। এবং এই ইমরান খান ক্ষমতায় থাকলে কিন্তু বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা অনেকটা স্বাভাবিক
তা আপনার আরো কি মনে ভালো। হয় পাকিস্তানের এই যে জেনারেল তো কর্পোরেট বলা হয়, কর্পোরেট আর্মি, হ্যাঁ। ওরা ব্যবসা করতেছে, বিভিন্ন বিজনেস করতেছে, আবার দেশ রক্ষা করতেছে, ক্যান্টনমেন্ট সামলাচ্ছে, রাজনীতি সামলাচ্ছে, এখান থেকে কি পাকিস্তান বের হতে পারবে? পাকিস্তানে যদি স্বাভাবিক গণতন্ত্র ফিরে না আসে, মানে আর্মির এই প্রভাব যদি রাজনীতি থেকে, আর্মি যদি নিজেই রাজনীতি থেকে দূরে সরে না যায়, তাহলে এটা হবে না। কারণ আপনি খেয়াল করবেন ব্রিটিশ ভারত, আমরা যখন ৪৭ সালে ব্রিটেন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখনও কিন্তু ভারত পাকিস্তানের ২ দেশের আর্মির নেতৃত্বে, মানে তাদের নিয়ে প্রশিক্ষণ-টশিক্ষণ এগুলোর জন্য ব্রিটিশদের একটা গ্রুপ ছিল। এবং একটা বিরাট সময় পর্যন্ত ব্রিটিশরা পাকিস্তান এবং ভারতীয় আর্মিকে নিয়ন্ত্রণ করেছে। ভারতীয় আর্মির নিয়ন্ত্রণ ব্রিটিশরা ছেড়ে চলে গেলেও ওই ধারাটা কিন্তু পাকিস্তানে অব্যাহত থাকে। এবং সেই অব্যাহত ধারার প্রক্রিয়ার মধ্যে দিয়েই ভারতের আর্মির পাকিস্তানের আর্মির সাথে মার্কিন আর্মির একটা খুব গভীর সম্পর্ক তৈরি হয়। আর বিশেষ করে যে আফগানিস্তানে যে দীর্ঘদিন আমেরিকানরা দখলদারিত্ব বজায় রেখেছে, সেটা কিন্তু পাকিস্তানের সহায়তায়। পাকিস্তানের করাচিতে এসে মার্কিন সব সাপ্লাই নামতো এবং সেখান থেকে বাই রোডে করাচি থেকে এই বেলুচিস্তান হয়েই আফগানিস্তানে আচ্ছা, ঢুকতো। আচ্ছা। হ্যাঁ, তো সেই যে পাকিস্তান আর আর্মির আমেরিকান আর্মির যে একটা দহরম-মহরম সেই সময় থেকে শুরু হয়েছে এবং প্রচুর পাকিস্তানিরা প্রচুর মার্কিন সহায়তা সেই সময় পেয়েছে, মার্কিন অস্ত্র পেয়েছে এবং মার্কিন আর্মি তখন পাকিস্তানি আর্মি তখন মার্কিন আর্মির একটা আ অংশে রূপান্তরিত হয়েছে। তো সেইটা থেকে আবার বেরোয় এর আগে থেকে আবার পাকিস্তান আর্মির সাথে কিন্তু চাইনিজদেরও যোগাযোগ ভালো ছিল। তো পরবর্তীতে এখন আমেরিকানরা চলে যাওয়ার পর চাইনিজরা আবার এই যে গোয়াদার পোর্ট-টোর্ট নানান কিছু করতেছে। পাকিস্তানের এই আজাদ কাশ্মীরের ভিতর দিয়ে রাস্তা আছে চীন থেকে আসার। তো এই মানে পাকিস্তান এখন এমন এক টানাপোড়েনের মধ্যে পড়েছে যে সে যদি এই আর্মিকে অ্যা মানে পলিটিসাইজ, মানে হ্যাঁ, রাজনীতি থেকে সরায় দূরে না সরে যায়, তাহলে কিন্তু পাকিস্তানের টিকাটা একটা মুশকিল হয়ে যাবে, সেটাই। আমরা আশা করি সব দেশেই গণতন্ত্র ফিরে আসুক। শুধু কাগজে কলমে গণতন্ত্র থাকুক না, ব্যবহারে আচার-আচরণে রাষ্ট্রীয় যন্ত্রেও যেন গণতন্ত্রটা প্রকাশ পায়। আর আরেকটা বিষয় আছে, এই যে আপনি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ এগুলা নিয়ে আমরা বলতেছি, আমরা কিন্তু কোনোভাবেই এর থেকে বেরোতে পারছি না, বরং দিন, দিন জড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ১৪ দলীয় জোটে মানে এই ১৪ দেশের মধ্যে নেতৃত্বাধীন জোটে আমরা ঢুকে গেছি। তো এই ঢুকাটা যে কিভাবে সরকার করছে আমরা জানি না, সরকারের হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু যে বিশ্ব খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP, তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে আগামী অক্টোবর পর্যন্তই মানে সার-টার এগুলোর সরবরাহ আছে এবং খাদ্য ঘাটতি মোকাবেলা। কিন্তু আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলতেছে যে না, আমাদের পর্যাপ্ত মজুদ আছে। এটা বললেই ভালো। এটা আমি এটাই ধরতেছি হ্যাঁ। যেহেতু দেশে থাকি। কারণ হচ্ছে আপনার হরমুজ পণ্য এই সরকারকে তো আপনার মানতে হবে। যখন ক্ষমতায় আসলো বিভিন্ন ধরনের ইরান যুদ্ধ, রাশিয়া যুদ্ধ তো ছিলই। ভারতের একটা চাপ। তো এইখান থেকে যদি দেশটা উঠাতে পারে তারেক রহমান কিন্তু নেতৃত্বে, কিভাবে উঠাবে? এদিকে কিন্তু আরেকটা সমস্যা তৈরি হয়ে গেছে। আমাদের অন্যতম রফতানি খাত হলো গার্মেন্টস সেক্টর। জি, জি। সেই গার্মেন্টস সেক্টরে হঠাৎ করে ইউরোপের একটা বড় কোম্পানি তারা কিন্তু $1 বিলিয়ন এর প্রায় অর্ডার স্থগিত করে দিয়েছে। আচ্ছা, কি কারণ দেখিয়েছে তারা? রাজনৈতিক অস্থিতিশীলতা। এবং এইটার কারণে আবার পোল্যান্ডের একটা কোম্পানি প্রায় $15 মিলিয়ন বকেয়াও দিচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, এই ধরনের যদি আরো ঘটনা ঘটতে থাকে তাহলে অর্থনৈতিকভাবে তো চাপে পড়বে। খুবই একটা ভয়াবহ অবস্থায় পড়বে। ধন্যবাদ আতিক ভাই। প্রতিটা বিষয় আপনি সুন্দর করে বিশ্লেষণ করেছেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আপনারা, সেটাও কমেন্টে জানিয়ে দিন। আন্তর্জাতিক যেকোনো বিষয় আপনারা যদি জানতে চান, আমাদেরকে কমেন্টে লেখেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে কথা বলার জন্য। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।